লড়ে পড়ে বসে আছে মধুর নিথর দেহখানা। এই ভুবনের সকল অপকর্মের অবসান ঘটিয়ে পাড়িয়ে জমিয়েছে অনন্তকালে, তবুও তাকে ঘিরে ঝামেলার সমাপ্তি হয়নি পুরোপুরি। আপাতত নিলয়কে নিয়ে এই স্থান ত্যাগ করার আগ অবধি মধুর লাশটা লুকিয়ে রাখতে হবে কোথাও। রক্তের দাগগুলোরও কোনো প্রমাণ রাখা যাবে না, নয়তো সব পরিকল্পনাই ভেস্তে যাবে পুরোপুরি। নিলয় মুক্ত হওয়া মাত্রই নিজের শারীরিক অবস্থার কথা ভুলে এখানে এসেছে যেহেতু, নিশ্চয়ই এর পেছনে রয়েছে কোনো উপযুক্ত কারণ, সেই সাথে আছে কোনো এক সাজানো পরিকল্পনা। যাই হোক, এই মুহূর্তে মধুকে মেরে ফেলাটা বিপজ্জনক হলেও মারতে বাধ্য হয়েছিল সে, নয়তো ইতিমধ্যেই সব এলোমেলো হয়ে যেত। যা থেকে আপাতত রক্ষা পেলেও সতর্কতা অবলম্বন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই আপাতত মধুর লাশটা কোথায় গোপন করবে তা ভেবেই কপালে খানিকটা চিন্তার ভাঁজ পড়ে তুষারের। ওদিকে একটা বড় কক্ষে বসে রইল তৃষা, তার সাথে আছে আরো অর্ধ শতাধিক মেয়ে। পাচারের উদ্দেশ্যে রাখা সেই মেয়েদের এখন খোলা খাঁচার মধ্যে রাখলেও সদ্য নিয়ে আসা মেয়েদের রাখা হয়েছে বিশাল হল রুমের ন্যায় এই বন্ধ কক্ষগুলোতে। রাত্রি গভীর হলে বিপ্লবের অনুগত লোকেরা এখান থেকে একজন একজন বাছাই করে নিয়ে যাবে ভোগ করার উদ্দেশ্যে। হয়তো এই বিষয়টা এখনো মেয়েগুলো মাঝে অনেকেরই অজানা। বেশিরভাগ মেয়ে দেওয়ালে হেলান দিয়ে কেঁদে চলেছে বিরতিহীন ভাবে, আর কয়েকটা মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে দরজায় আঘাত করছে কিছুক্ষণ পর পর, সেই সাথে দরজা খোলার জন্য চিৎকার চেঁচামেচি। পরিস্থিতি যতটা জটিল ভেবেছিল এখন তার চেয়েও ভয়াবহতা লক্ষ্য করছে তৃষা। আরোহীর মাকে বের করার উদ্দেশ্যে এখানে প্রবেশ করলেও এখন নিজের মুক্তি মিলবে কিনা তা নিয়েও নিশ্চিত নয় সে। সাপের গর্তে প্রবেশ করতে গিয়ে ফেসে গেল না তো? সর্বত্র বিপ্লবের লোকেরা পাহারায় আছে। এই কক্ষ থেকে বের হতে পারলেও তাদের চোখ ফাঁকি দিয়ে অন্ধকূপ থেকে বের হওয়া পুরোপুরি অসম্ভব। আদৌ কি এর কোনো পথ খোলা আছে নাকি নেই ভাবতেই তীব্র দুশ্চিন্তা গ্রাস করে নেয় তৃষাকে। অন্যদিকে আড়াল হতে তাদের উপর নজর রাখছে রাজের পাঠানো সেই লোকটি। তার আশেপাশে পজিশন নিয়ে আছে শতাধিক সৈন্য। লোকটি দূর হতে ভেতরের প্রবেশপথে দৃষ্টি রাখছে নীরবে। এর মাঝেই অস্ত্রে সজ্জিত একজন সৈন্য এসে দাঁড়ায় তার পাশে। সেই প্রবেশপথের দিকে চেয়ে বলে, ভেতরে কি হচ্ছে তার কিছুই বুঝতে পারছি না, আমরা কি এভাবেই অপেক্ষা করব? তাকে এক হাতের ইশারায় থামিয়ে দিল লোকটা। অতঃপর বলে, ভেতরে নিলয় ভাই ও তুষার ভাই দুজনই আছে। ব্যতিক্রম কিছু ঘটলে নিশ্চয়ই কোনো সংকেত পাবো আমরা, কাজেই তাদের সংকেত পাওয়ার আগ অবধি আমাদের ধৈর্য ধরতে হবে। বলেই ফের প্রবেশপথের দিকে দৃষ্টি নিক্ষেপ করে লোকটা। অপর লোকটাও হালকা মাথা নেড়ে চলে গেল নিজের পজিশনে। এক প্রকার একটা ছোটখাটো যুদ্ধের দ্বারপ্রান্তেই দাঁড়িয়ে আছে তারা। তাদের সামান্য ভুলেও ভেতরে থাকা তাদের 4 জন মানুষের জীবন হুমকির মুখে চলে যেতে পারে। আরো কিছু সময় অতিবাহিত হয়ে গেল। সন্ধ্যার ভাবটা পুরোপুরিভাবে বিলীন হয়ে নেমে এসেছে পরিপূর্ণ রাত। বেশ কিছুক্ষণ দরজায় চেঁচামেচি করে বিরক্তি হয়ে উঠেছে মেয়েগুলো, সেই সাথে ক্লান্তিও এসে ভর করেছে খানিকটা। এর মাঝেই সেই কক্ষের দরজার সামনে এসে দাঁড়িয়েছে একজন সৈন্য। কাপড়ে মুখ বেঁধে রাখায় চেনার উপায় নেই তাকে। দরজার দুই পাশের 2 জন প্রহরী স্বাভাবিকভাবে তাকিয়ে আছে তার দিকে। তাদের দৃষ্টি উপেক্ষা করে নিলয় গম্ভীর বলে, দরজা খোলো। প্রহরীদের মাঝে একজন আপত্তি জানিয়ে বলে, অসম্ভব, এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারু ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। অসম্ভব, ভেতরের মেয়েগুলো খুবই উগ্র আচরণ করছে। এভাবে ভেতরে প্রবেশ করাটা ঝুঁকিপূর্ণ। বিপরীতে নিলয় ফের শান্তস্বরে বলে, এখনই এত ভয় পেলে তাদেরকে বিছানায় সামলাবে কি করে? প্রহরী দুজন একে অপরের দিকে মুখ চাওয়াচাই করে বলে, মানে? নিলয় তাদেরকে প্রবলুদ্ধ করতে ফের বলে, মানে হলো মেয়েগুলোকে বড় সাহেবদের জন্য নিয়ে আসা হয়নি। এই পার্টি ও ভোজ উপলক্ষে তাদেরকে আমাদের জন্যই নিয়ে আসা হয়েছে উপহার স্বরূপ। বড় সাহেবদের জন্য নতুন মেয়ে আসছে কিছুক্ষণের মাঝেই। নিলয়ের এমন কথায় আচমকাই চিকচিক করে ওঠে প্রহরীদের মুখখানা। তারা টোপ গিলেছে। বুঝতে পেরেই নিলয় ফের বলে, বলা তো যায় না ভাগে কেমন মেয়ে পড়ে, তাই আমাদের 3 জনের জন্য আগেই 3 জন সেরা সুন্দরীকে বাছাই করে রাখতে হবে। এসো আমার সাথে, আর ভয় পাবে না। আমাদের হাতে অস্ত্র দেখলে মেয়েগুলো চুপ হয়ে যাবে একদম। খানিকটা সময় নিল লোকগুলো, হয়তো সিদ্ধান্তহীনতায় ভুগছে তারা। অতঃপর কি যেন বুঝে দরজা খুলে দিল একজন। নিলয় প্রথমে পা বাড়াতেই তার পেছন পেছন প্রবেশ করে তারা। সত্যিই তাদের হাতে অস্ত্র দেখে একদম চুপ হয়ে গেল মেয়েগুলো। ধীরগতিতে তাদের মাঝ দিয়ে পা বাড়িয়ে নীরবে একটা মুখী খুঁজে বেড়াচ্ছে নিলয়। হালকা খুঁজতেই পেয়ে গেল তাকে। দেখে গম্ভীর স্বরে একপাশে দাঁড়িয়ে আছে তৃষা। তার সামনে
সামনে গিয়ে দাঁড়ায় নিলয়। পেছনে থাকা দুজন অন্য মেয়েগুলোর দিকে তাকাচ্ছে, হয়তো নিজেদের জন্য সঙ্গী পছন্দ করে রাখছে তারা। তার লক্ষ্য করেই তৃষার দিকে চেয়ে মুখের কাপড় নিচের দিকে টেনে সরিয়ে নেয় নিলয়। তার মুখটা দেখেই যেন স্তব্ধ হয়ে যায় তৃষা। হয়তো সে কখনো কল্পনায়ও ভাবেনি এমনটা। এর মাঝে নিলয় লক্ষ্য করে পেছনের লোক দুটি মেয়ে দেখার পাশাপাশি তার উপরও নজর রাখছে। বুঝতে পেরেই তৃষাকে আরেক দফা অবাক করে দেয় নিলয়। মুহূর্তেই তাকে নিজের কাছে টেনে তার গলার একপাশে গভীরভাবে ঠোঁট ছোঁয়ায় সে। অতঃপর নিজেকে সরিয়ে আনার আগ মুহূর্তেই ফিসফিস করে বলে, এমন আচরণের জন্য ক্ষমা করবে। শোনো, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখবে নিজেকে। আর চিন্তা করো না, শীঘ্রই তোমাকে ও আন্টিকে উদ্ধার করে আজ রাতের মাঝেই এখান থেকে বের হব। বলেই সরে যায় নিলয়। পুনরায় কাপড়টা টেনে ঢেকে নিল নিজের মুখ। অতঃপর খানিকটা দূরে সরে তৃষার দিকে চেয়ে বলে, আমার জন্য তুমিই ফিক্সড, তুমিই আমার। বলেই লোকগুলোর দিকে তাকায় নিলয়। শান্তস্বরে বলে, তোমরা বেছে নিয়েছ? হ্যাঁ, এটা আমার আর এটা আমার। তাদের দুজনের উত্তরের বিপরীতে নিলয় নিজের মাঝে বলে, একটু পরই টের পাবি কোনটা কার। তবুও নিজের প্রতিক্রিয়া গোপন রেখে লোকগুলো নিয়ে ত্যাগ করে নিলয়। তৃষা একদমই স্থির হয়ে তাকিয়ে রইল নিলয়ের দিকে। আর কি বা করে গেল? অবাক হয়ে তা ভাবতে গেলে এক হাত অজান্তেই নিজের গলায় চলে গেল তার। সেই স্থান ত্যাগ করেই নিলয় চারদিকে দৃষ্টি রেখে পা বাড়ায় ভোজের জন্য রান্না করা সেই ঘরটার উদ্দেশ্যে। চারদিকের সতর্ক দৃষ্টি রেখে কিছুক্ষণ খোঁজাখুঁজির পরই পেয়ে যায় সেই রান্নাঘর। কয়েকজন বাবুর্চি কাজ করছে সেখানে। তাদের সাথে এখানকার বিপ্লবের সৈন্যরা কিরূপ আচরণ করে তা নিলয়ের অজানা। তবুও একটা পথ বের করতে হবে তাকে। কাজেই শূন্যে ঢিল ছুঁড়ে মারার মতো বলে, কতটুকু বাকি আছে আর? বাবুর্চিরা পাতিলে কি যেন নাড়তে নাড়তে বলে, কাজ প্রায় শেষের দিকে, আর ঘন্টাখানেক লাগতে পারে। খাসির কাজ পুরোপুরি শেষ। যাক, নিলয়ের আন্দাজি ছোড়া ঢিলটা হয়তো জায়গা মতো লেগেছে। এখানকার লোকগুলো বাবুর্চির সাথে কিছুটা হলেও খবরদারি করে চলে। হয়তো বিপ্লব ও আকাশ এখানে থাকা অবস্থায় স্থগিত রাখে তাদের এই খবরদারি, এরপর আবার চলমান থাকে। কাজেই নিলয় আরেকটু কনফিডেন্স নিয়ে এগিয়ে গেল একটা পাতিলের সামনে। দেখে কাচ্চির জন্য মাংস রেডি করা হচ্ছে। নিলয় তার হাত থেকে বড় চামচটা নিয়ে বলে, তাড়াতাড়ি হাত চালাও, সময় মতো কাজ সম্পূর্ণ না হলে নিজেরাই মাথা হারাবে। যাও, তাকে সাহায্য করো। বলেই মাংসগুলো নাড়তে শুরু করে নিলয়। বাবুর্চি তার কথা অনুযায়ী সরে গেলে নিলয় লাড়াতে লাড়াতে গোপন জামার ভেতর থেকে একটা কাচের বোতল বের করে কিছু তরল পদার্থ ঢেকে দিল সেই পাতিলে। অতঃপর বোতলটা পুনরায় লুকিয়ে নিল সে। সেই বাবুর্চিকে ঢেকে চামচ ধরিয়ে দিয়ে অন্য পাতিলের কাছে গিয়ে বলে, তোমার খবর কি? রান্না ভালো না হলে একটার মাথাও ঘাড়ে আস্ত থাকবে না আজ। মহান বিপ্লবের ইজ্জত বলে কথা। যাও, আস্ত খাসিগুলো সব ঠিকঠাক হয়েছে কিনা আরেকবার দেখে নাও। বলেই চামচ হাতে নেয় নিলয়। তার কথা অনুযায়ী সেই বাবুর্চি তার পাশ থেকে সরে যেতেই ঘ্রাণ নেওয়ার ভান করে খানিকটা ঝুঁকে দাঁড়ায় নিলয়। এর মাঝেই ওই পাতিলেও মিশিয়ে দিল তরল পদার্থ। এভাবেই একে একে রান্নাঘরে নিজের কাজ সম্পূর্ণ করে খানিকটা সময় পায়চারি করে সে, যেন সন্দেহ না করে। অতঃপর সেখানকার সকলকে পুনরায় কড়াভাবে সতর্ক করে সেই ঘর থেকে বেরিয়ে যায় স্বাভাবিকভাবে। আলোচনার সমাপ্তি হতেই জমে উঠেছে উৎসব। বিপ্লব তার বিজনেস পার্টনারদের নিয়ে মদের গ্লাসে চুমুক দিচ্ছে একটু পরপর। সামনে কয়েকটা মেয়েকে এনে নাচাচ্ছে বেশ কিছু সময় ধরে। এর মাঝে সাথে ভোজের আয়োজনও পুরোপুরি সম্পন্ন। তাদের সামনে সাজানো হচ্ছে একের পর এক কাচ্চি ভর্তি বড় থালা, যার উপর আছে একটি করে আস্ত খাসি। প্রতিটা থালায় কয়েকজন লোক গোল হয়ে বসেছে। অনেকটাই যেন আরবীয় স্টাইলের ভোজ। তবে বিপ্লবের সেই ব্যবসায়ীদের প্রধান ব্যতীত আর কেউ অংশ নেয়নি। নিয়ম মাফিক আর মাত্র আকাশই অংশ নেবে তার সাথে। এক কথায় বিপ্লবের পাশে তারাই বসবে যারা তার পছন্দের ও তার মতো শক্তিধর। ভোজের জন্য প্রস্তুতি নিচ্ছে আকাশ। ব্যস্ততার মাঝে ক্ষুধায় পেট যেন শূন্য হয়ে উঠেছে তার। এর মাঝেই তুষার এসে দাঁড়ায় তার পাশে। আকাশ শান্তস্বরে বলে, কোথায় ছিলে? তুষার খানিকটা ইতস্তবোধ করলেও প্রকাশ্য করল না তা। স্বাভাবিক স্বরে বলে, চারপাশটা ঘুরে দেখছিলাম। মধু কোথায়? তুষার মুহূর্তে উত্তর সাজিয়ে বলে, সে এত লোকদের সামনে আসতে লজ্জা পাচ্ছে, তাই আসেনি। তুষারের কাছে মধু এমনই সহজ সরল ভাব নিয়ে থাকে, এটা আকাশ ভালো করেই জানে। কাজেই আকাশ হালকা হেসে আপাতত এ ব্যাপারে আর কথা না বাড়িয়ে বলে, আচ্ছা চলো একসাথে বসি। আজ বিপ্লবের সাথে বসে খাওয়ার সৌভাগ্য হয়েছে তোমার, যা সবার হয় না। বিপরীতে তুষার খানিকটা আপত্তি জানালেও আকাশ ফের বলে, সমস্যা নেই, আমার সাথে এসো, মুহূর্তটা এনজয় করো। বাধ্য হয়ে আকাশের সাথে গিয়ে বিপ্লবের পাশে বসে তুষার। বিপ্লব এক নজর দেখে নিল তাকে। পাশ থেকে আকাশ বলে, তুষার, যার কথা তোমাকে বলেছিলাম। বিপরীতে বিপ্লব খানিকটা নীরব থেকে তুষারের দিকে চেয়ে গম্ভীর স্বরে বলে, তোমার সম্পর্কে শুনেছি আমি, বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নিয়েছো, অভিনন্দন। বিপরীতে তুষার কৃতজ্ঞতা স্বরূপ বলে, সবই আপনাদের দোয়া, আপনাদের জন্যই নতুন জীবনের সন্ধান পেয়েছি, যার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিপরীতে হালকা মাথা নেড়ে সকলের দিকে তাকায় বিপ্লব। দুহাতের ইশারায় বুঝিয়ে দেয় খাবার উপভোগ করতে। অতঃপর নিজেও হাত বাড়ায় আস্ত খাসিটার দিকে। এদিকে গার্ডের দায়িত্ব পালনের পাশাপাশি আড়াল থেকে তুষারের উপর দৃষ্টি রাখছে নিলয়। প্রকাশ্যে কোনো সংকেত দিতে ব্যর্থ হলেও অস্পষ্ট স্বরে নিজের মাঝে বলে ওঠে, মোটেও এ খাবার খাবি না ভাই, একদম হাত দিবি না। কিন্তু নিলয়ের ভাবনা শেষ হতেই বিপ্লব ও আকাশের সাথে তাল
মিলিয়ে খাসির একটা পা কেটে নেয় তুষার। অতঃপর সবার সাথে তাল মিলিয়ে নিশ্চিন্তে কামড় বসিয়ে দেয় তাতে। এদিকে তা লক্ষ্য করেই হতাশ হয়ে একটা লম্বা শ্বাস ছাড়ে নিলয়। রাত তখন প্রায় 10টা। আলোচনা ও ভোজ সবই সম্পন্ন হয় সকলের। এখন কিছুক্ষণ বিশ্রাম নিয়ে অতঃপর রাত গভীর হতেই শুরু করবে কার্যক্রম। বিপ্লবের কাজ আপাতত সমাপ্তি। কাজেই পূর্বের ন্যায় বাকিটুকু সামলানোর দায়িত্ব আকাশকে বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় বিপ্লব। নিলয় হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। এখন সকল গার্ডদের খাওয়ার জন্য 20 মিনিট বিরতি দেওয়া হয়েছে। সেই হিসাবে নিলয়কেও দেওয়া হয় খাবার, তবে তা একটুও মুখে নিচ্ছে না সে, কারণ এ খাবার খাওয়ার পরই সকলের কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে ঢলে পড়বে একে একে। তবে বিপ্লবের নামের সবচেয়ে বড় শিকারটা হাতছাড়া হয়ে গেল। ভাবতেই বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে নিলয়ের। একটা ছোট্ট মেসেজে বাইরে থাকা লোকদের জানিয়ে দেয় বিপ্লব বের হওয়ার পর আপাতত যেন তার উপর কোনো ব্যবস্থা গ্রহণ করা না করা হয়, নয়তো ভেতরের সকলেই বিপদে পড়বে। বিপ্লবের বিজনেস পার্টনারদের মনোরঞ্জনের জন্য মেয়েদেরকে জোরপূর্বক নিয়ে যাওয়া হচ্ছে এক একটা কক্ষে। নিলয় তা লক্ষ্য করেও বলছে না কিছু, কারণ মেয়েগুলোকে নিয়ে যেতে ও রেডি করতে আরো কিছুটা সময় ব্যয় হবে। তার আগেই আর অল্প সময়ের মাঝেই সবাই জ্ঞান হারিয়ে নিমজ্জিত হবে গভীর ঘুমে। এদিকে আকাশ ও তার লোকেরা দাঁড়িয়ে আছে অস্ত্রাগারে। নানান রকম অস্ত্রে সজ্জিত ঘরটি। আকাশের পাশে দাঁড়িয়ে রইল তুষারও। তার সামনেও একটা টেবিলে রাখা আছে ছুরি থেকে শুরু করে বেশ কিছু মডেলের অস্ত্র, আর তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। এর মাঝেই তাড়াহুড়ো করে সেই কক্ষে প্রবেশ করে একজন লোক। আকাশের সামনে এসে দাঁড়াতেই আকাশ শান্তস্বরে বলে, কেন এসেছো? বিপরীতে লোকটা পরপর কয়েকটা শ্বাস ছেড়ে বলে, স্নিগ্ধার লাশ পাওয়া গেছে। বলেই তুষারের দিকে তাকায় লোকটা। তুষার শুরুতে খানিকটা চমকালেও এবার অনেকটাই ঘাবড়ে গেল সে। তবে যেন সকল পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখার দৃঢ় প্রতিজ্ঞা তার। আকাশও একইভাবে তুষারের দিকে তাকাতেই লোকটা ফের বলে, যে কক্ষ থেকে স্নিগ্ধার লাশ পাওয়া যায় সেই কক্ষে তুষারের সাথেই প্রবেশ করেছিল সে। এরপর তুষার বেরিয়ে আসলেও তাকে আর বের হতে দেখা যায়নি। তারপর অন্য কেউ আর প্রবেশ করেনি সে কক্ষে। এবার সকলের সন্দেহের তীরটা পুরোপুরিভাবে তুষারের উপর গিয়ে পড়ল। আকাশও তার ব্যতিক্রম নয়। বিপরীতে এখনো নিজেকে শক্ত রাখে তুষার। মাথা উঁচু করে বারবার দৃষ্টি তাকিয়ে আছে আকাশের দিকে। বিপরীতে এবার শান্ত দৃষ্টিতে টেবিলে রাখা অস্ত্রগুলোর দিকে দৃষ্টি রাখে দাঁড়ায় আকাশ। হাতে থাকা পিস্তলটা টেবিলে রেখে পাশ থেকে লম্বা একটা ধারালো ছুরি হাতে নিল সে। আঙুল দিয়ে ধার চেক করে শান্ত স্বরে আওড়ায় তুষার। অতঃপর ছুরিটা শক্ত হাতে ধরে ঘুরেই আঘাত করতে গিয়েও গলার সামনে ছুরিটা নিয়ে থেমে যায় আকাশ। তুষারের গলার সামনে ছুরিটা স্থির রেখে রক্তিম চোখে চেয়ে বলে, কে তুমি? কার হয়ে কাজ করছো? আকাশের স্থির করে রাখা সেই ধারালো ছুরিটা লেগে আছে তুষারের টানটান গলায়, যেন আরেকটু হলেই গলার চামড়াটা কেটে দ্বিখণ্ডিত হয়ে যাবে। তবুও আকাশের এমন প্রতিক্রিয়ার বিপরীতে এখনো মাথা উঁচু করে তার দিকে চেয়ে আছে আর তুষার, যেন চোখে মুখে একটু ভয় ডর নেই তার ভয়হীন জবাব, আমার অবস্থান স্পষ্ট, আর এটা তুমিও জানো। তাছাড়া আমার ভালোবাসার মানুষটাকে আমি কেনই বা মারতে যাব? খানিকটা সময় নীরব রইল আকাশ। অতঃপর ছুরিটা সরিয়ে আচমকাই সজোরে তুষারের গালে আঘাত করে বসলো সে, যার ফলে ছিটকে পড়ার মতো খানিকটা পিছিয়ে যায় তুষার। তার দিকে চেয়ে আকাশ ক্ষিপ্ত স্বরে বলে, যেখানে আমি গুপ্তচর তৈরি করি সেখানে গুপ্তচর ধরতেও খুব বেশি সময় লাগবে কি করে ভাবছো? বলেই লোকদের দিকে তাকায় আকাশ। আদেশ ছুড়ে দেয়, বন্দি করো তাকে। মুহূর্তেই দুজন এসে ধরে ফেলে তুষারকে। টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে বন্দিশালার দিকে। তুষার চেঁচিয়ে বলে, খুব শীঘ্রই এই রাস্তার শেষ দেখবে তুমি। হয়তো আমার ও সাকিবের মতো কয়েকজন সঙ্গীর জীবন কেড়ে নিতে পারবে, কিন্তু রাজ যতদিন বেঁচে আছে তোমরা কেউই শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে না। আমাদের একজন মরলে তোমাদের শ্বাসরোধ করে ধরার জন্য 10 জন জন্ম নিবে। তুষারের উদ্দেশ্যে প্রকাশ পাওয়ার পরপরই চারদিকে ছড়িয়ে পড়ে উত্তেজনা, কারণ রাজের গুপ্তচর এখান অব্দি পৌঁছে যাওয়াটা মোটেও ভালো লক্ষণ নয়। কাজেই আরো জোরদার হয়ে উঠে ভেতরে ও বাইরের নিরাপত্তার ব্যবস্থা। সকলকে বের করে সেই অস্ত্রাগারে খানিকটা সময় একাকী সময় পার করে আকাশ। অনুভব করে ধীরে ধীরে মাথাটা ঝিমাচ্ছে খুব। চোখ জোড়া লেগে আসতেই যেন ঝাপসা হয়ে উঠেছে চারপাশ। ধীর পায়ে সেই কক্ষ থেকে বেরিয়ে আসে আকাশ। শান্ত হয়ে উঠেছে পুরো অন্ধকূপ। কক্ষ থেকে বের হতেই লক্ষ্য করে প্রহরীরা বেশিরভাগই অচেতন হয়ে পড়ে আছে। যে কয়েকজন বাকি ছিল তারা ঢলে পড়েছে একে একে। মাথাটা সম্পূর্ণভাবে দৌড়ে এসেছে আকাশেরও। লেগে আসছে চোখ জোড়া। এর মাঝেই তার সামনে এসে দাঁড়ায় নিলয়। নিজের চেহারা উন্মুক্ত করতেই আকাশ মাথাটা ঝেড়ে নিয়ে ঝাপসা চোখে লক্ষ্য করে তাকে। খানিকটা অস্পষ্ট স্বরে বলে, নিলয় তুমি এখানে কিভাবে এলে? বলেই সামনের দিকে পা বাড়াতেই অচেতন হয়ে ঢলে পড়ে সে। মূলত ভেতরের লোকদের অজ্ঞান করার মূল কারণটা ছিল যেন তারা মেয়েদের জিম্মি করতে না পারে। সেই সাথে ভেতরে যুদ্ধ সংগঠিত হলে যাদেরকে বাঁচানোর জন্য এত আয়োজন, এটা হবে তাদের জন্য বিপজ্জনক। ফ্লোরে পড়ে থাকা আকাশের দিকে এক নজর তাকিয়ে ফোন হাতে নেয় নিলয়। বাইরে সৈন্য নিয়ে অপেক্ষা করা লোকটাকে একটা ছোট্ট মেসেজ সেন্ড করে, শুরু করো, তবে হ্যাঁ যারা অচেতন তাদের উপর আঘাত করবে না। অতঃপর ফোনটা পকেটে রেখে আকাশের সামনে এসে দাঁড়ায় নিলয়। পায়ের উপর ভর করে বসলো আকাশের মাথার পাশে। অতঃপর গভীর ঘুমে নিমজ্জিত থাকা আকাশের মুখের দিকে চেয়ে বলে, সময় কত দ্রুত চলে যায়। যে সময়ের সম্পর্কে সেদিন সতর্ক করেছিলাম তোমায়, পরিশেষে তাই হলো। কাল আমি তোমার শিকার ছিলাম, আজ তুমি আমার শিকার।